আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আব্দুল্লাহ চলে এলাম বাংলা পড়াতে। আজকে যে বিষয়টা পড়াবো ধ্বনি পরিবর্তন, এই বিষয়টা শুধু এখন না, এটা যতদিন বাংলা ব্যাকরণ তোমার পড়া লাগবে, এসএসসি হোক, এইচএসসি হোক, চাকরির পরীক্ষা হোক, আজীবন এটা কাজে লাগবে। তাই আজকের এটা খুব মনোযোগ দিয়ে দেখবা। এটা সবার প্রতি আমার ক্লাসটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট। ধ্বনি পরিবর্তন পড়ানোর আগেই আমি এখানে দেখতে পাচ্ছি যে আমরা আজকে এই পার্ট 1-এ এই প্রথম 5টা নিয়ে আমরা একটু কথা বলবো। একদম প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি স্বরাগম। স্বরাগম, স্বর কি সেটা আমরা বুঝি কম বেশি সবাই, যে স্বর বলতে কি বোঝায়, আর আগম বলতে স্বরের আগমন, এটাও আমরা বুঝতে পারছি। স্বরের আগমন, এখন তার মানে বোঝা যাচ্ছে যে স্বরের আগমন ঘটছে, তাই তো? স্বরাগম নামটা দিয়েই বোঝা যাচ্ছে যে ধ্বনি পরিবর্তনটা এখানে আসলে কি বোঝাচ্ছে। আচ্ছা, আমি এর একটা এক্সাম্পল দিই। আমার মনে হয় এক্সাম্পল দিলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো স্কুল, এইটাকে যদি আমি বলি স্কুল। দেখো স্কুল এটা ছিল মূল শব্দ, এটার আগে একটা হ্রস্বই চলে আসলো, তার মানে এখানে কি হলো? এখানে একটা স্বরের আগমন ঘটলো, এটা হচ্ছে স্বরাগম। তেমনি আমি ধরো আরেকটা উদাহরণ তোমাদেরকে দিই। ধরো স্টেশন, এটা হয়ে গেল স্টেশন। লক্ষ্য করো এখানেও কিন্তু প্রথমে একটা হ্রস্বই চলে আসলো, অর্থাৎ একটা স্বর চলে আসলো। এখন এই স্বরাগম এটা আমরা 3 ভাবে পাই ধ্বনি পরিবর্তনের মধ্যে। একটা পাই আদি স্বরাগম, আরেকটা পাই মধ্য স্বরাগম, সবশেষে আরেকটা আমরা পাই অন্ত স্বরাগম। আচ্ছা, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম এগুলোও কিন্তু একইভাবে নাম দেখেই আমরা নির্ণয় করে ফেলতে পারি কোনটা আসলে কি বোঝাচ্ছে। আদি, আদি শব্দের অর্থটা আসলে কি, বা আদি শব্দটা আমরা সাধারণত কোথায় দেখে থাকি? আমরা দেখি ধরো আদি মানে একটা কিছু অনেক আদিকালের কথা, মানে আগে হয়েছে, যেটা আগে। তো আগে যখন স্বর চলে আসে মূল শব্দের আগে, সেটা হচ্ছে আদি স্বরাগম। যেমন স্কুল, এটার কি আগে চলে এসেছে স্কুল। স্টেশন, এটার কি আগে চলে এসেছে স্টেশন। মানে দেখো এই যে ই, এটা কোথায় আসলো? মূল শব্দের আগে আসলো। একইভাবে এই ইটাও কোথায় আসলো? মূল শব্দের আগে আসলো। সবসময় ই আসবে এমন কোনো কথা নাই, কিন্তু যখন মূল শব্দের আগে আসে তখন আমরা সেটাকে কি বলবো? তখন আমরা সেটাকে বলবো আদি স্বরাগম। তোমরা একটু উদাহরণগুলো লিখে নাও। আদি স্বরাগমের এই 2টা উদাহরণ লিখতে লিখতে আরেকটা উদাহরণ আমি একটু দিব, একটু মুছি বোর্ডে। হ্যাঁ, আশা করি এতক্ষণে সবার এগুলো লেখা হয়ে গেছে। একদম প্রথমে এটা দিয়েছিলাম। সেটা হচ্ছে আমরা বাংলা সিনেমায় ধরো এটা কিন্তু দেখা যায় যে কত বড় স্পর্ধা। হ্যাঁ, তো এইটা আমরা অনেক সময় পরিবর্তিত ধ্বনিতে কিন্তু দেখতে পাই এমনভাবে, দেখছিস দোষ ওর আস্পর্ধা কত। এখানে কি হলো দেখো, স্পর্ধা এটা হচ্ছে মূল শব্দ, এটার আগে একটা আ চলে আসলো, তার মানে কি স্বরের আগমনটা ঘটলো শুরুতে বা আদিতে, এই জন্যে এটা হচ্ছে আদি স্বরাগম। খুবই সহজ এগুলো ধ্বনি পরিবর্তন, যদিও অনেকের কাছে মনে হয় এটা নাকি খুব কঠিন বিষয়, তাই অনেকে এটা টাচও করতে চায় না। তা আমার কাছে মনে হয় সবচেয়ে যেই সহজ বিষয়গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এই ধ্বনি পরিবর্তন। যখন আদিতে বা শুরুতে এসেছিল তখন সেটাকে বলেছি আমরা আদি স্বরাগম। এবারে আমরা দেখব যখন মধ্যে আসছে তখন আমরা সেটাকে বলবো মধ্য স্বরাগম। ধরো আজি, এটা হচ্ছে শব্দটা, এখান থেকে যখন হয়ে গেল আইজ, লক্ষ্য করো এখানে একটা হ্রস্বই মাঝখানে চলে আসলো। তারপরে ধরো আমরা বললাম গ্লাস, এই যে পানি খাওয়ার গ্লাস, এখান থেকে ধরো বলে ফেললাম গেলাস। এখানেও কি হলো? এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মধ্যে স্বর চলে আসছে। এই ধরনের উদাহরণগুলোকে আমরা ধ্বনি পরিবর্তনে বলে থাকি মধ্য স্বরাগম।
মধ্য স্বরাগমের আরেকটা উদাহরণ তোমাদেরকে দেয়া যায়, যেমন হচ্ছে ভ্রু। এই যে ভ্রু প্লাকের ভ্রু, এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল ভুরু, একটা অতিরিক্ত হ্রস্বও কিন্তু চলে আসলো। তো আমরা এটাই হচ্ছে দেখতে পাই মধ্য স্বরাগমের মধ্যে। এবারে আমরা যাব অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগমটা কি? আদিটা ছিল শুরুতে, মধ্যটা ছিল মাঝখানে। একইভাবে অন্তঃস্বরাগম হচ্ছে যখন শেষে স্বরের আগমনটা ঘটবে, অর্থাৎ মূল শব্দের পরে বা শেষের দিকে যখন স্বরের আগমনটা ঘটবে। আমরা এটার একটা উদাহরণ দেখি। ধরো যখন আমরা লিখি চার, এটাকে যদি বলি যে চারি, লক্ষ্য করো তো, চার হচ্ছে মূল শব্দ। এই যে হ্রস্বই, এই হ্রস্বইটা যে আসলো এখানে, মানে হ্রস্বইকার, হ্রস্বইকারটা কি? হ্রস্বইয়েরই তো সংক্ষিপ্ত রূপ এটা। তো এটা যখন আসলো, এটা কোথায় আসলো? এটা আসলো মূল শব্দের শেষে, তাই এটা হচ্ছে অন্তঃস্বরাগম। বা ধরো আমরা বলতে পারি আজ, আজ পাশা খেলবো রে শ্যামের সেই আজ, এটা হয়ে গেল আজি। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লাইনটাই ছিল এটা, আজি এ প্রভাতে রবির কর। তো এইরকম দেখো এখানে আজ, এখানে যে হ্রস্বইটা শেষে চলে আসলো, তাই এটা কি? এটা হচ্ছে অন্তঃস্বরাগম। সহজ কথায় আবার একটু রিভিউ করি। আদি স্বরাগম হচ্ছে যখন শুরুতে থাকবে, মধ্য স্বরাগম হচ্ছে যখন মাঝে থাকবে, অন্তঃস্বরাগম হচ্ছে যখন সবার শেষে থাকবে। শেষ, একদম ইজি জিনিস ভাই, খেলা শেষ এখানেই। এটার নাম কি ছিল এতক্ষণ আমরা যা যা পড়লাম? এটার নাম ছিল হচ্ছে স্বরাগম। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলে নেই, আমি একটা জিনিস একটু মিস করেছি, সেটা হচ্ছে মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম কিন্তু আরেকটা নামেও পরিচিত, সেটা হচ্ছে বিপ্রকর্ষ। সেটাকে কি বলে? এটাকে বিপ্রকর্ষ বলা হয়। এটাকে আরও একটা নামেও ডাকা হয়, যেটা হচ্ছে স্বরভক্তি। অবশ্যই নোট করে নাও এই দুইটা, মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ এবং স্বরভক্তি, এই দুইটা নামেও পরিচিত। তো এমসিকিউ বা অন্য কোথাও যদি এটাও আসে, যাতে আমরা দেখেই চিনতে পারি ওই মাঝখানে স্বর এসেছে, ওটাই হচ্ছে কি বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম বা স্বরভক্তি, একই কথা, কোনো ডিফারেন্স নেই। এতক্ষণে আমরা পড়লাম স্বরাগম, যেখানে স্বরের আগমন ঘটেছে বা নতুন কোনো স্বরের এন্ট্রেন্স হয়েছে। সেটা কখনো হয়েছে শুরুতে, কখনো হয়েছে মধ্যে, কখনো হয়েছে শেষে। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্বরলোপ অথবা স্বরলোপ, অথবা এটার আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ বা স্বরলোপ এটা কিছুই না, জাস্ট আমরা এতক্ষণ যে আদি মধ্য অন্ত স্বরাগম পড়েছি, ঠিক এটার উল্টাটা। স্বরাগমের মধ্যে কি হয়েছে? স্বরের আগমন ঘটেছে। ধরো স্বর ছিল না, মূল শব্দ একটা, স্বরের আগমন ঘটলো। আর এখানে জাস্ট এটার উল্টোটা হয়েছে, স্বরের লোপ ঘটেছে। অর্থাৎ মূল শব্দ যেটা, ওইটা যেই স্বরটা ছিল সেটা হচ্ছে লোপ পেয়েছে, বা সেই স্বরটা এখন আর নেই। মানে জাস্ট এটাকে আমরা বলতে পারি যেটা হচ্ছে একটার বিপরীত। তো এটা নিয়ে আর মানে এটা আইডেন্টিফাই করার জন্য আর কোনো চিন্তারই কারণ নাই। জাস্ট স্বর চলে গেলে সেটাই হচ্ছে আমাদের স্বরলোপ, এবং একইভাবে আদি মধ্য অন্ত সব কিছু চলে আসে। আচ্ছা, এবারে আমাদের আজকের 3 নম্বর যেই মানে পয়েন্টটা আমি লিখে রেখেছি, সমীভবন, এটা আমরা দেখছি। আচ্ছা, সমীকরণ এটা আমরা বুঝি মানে ধরো সমান করা দুইটা, আমি যদি এমনভাবে বলি। তো সমীভবন এটা দিয়ে আসলে আমরা কি বুঝি? ধরো দুইটা ভবন, ধরো এইখানে এটা একটা ভবন, এটা একটা ভবন ধরলাম, এটা একটা ভবন, আর ধরো এইটা আরেকটা ভবন, ঠিক আছে, এটা আরেকটা ভবন। দুইটা ভবন যদি মিলে যায় তাহলে যেমন হবে সেটাই হচ্ছে সমীভবন। সহজ কথায় সমীভবনটা হচ্ছে অনেকটা আমাদের যখন একটা ধ্বনি আরেকটা ধ্বনির প্রভাবে আসলে পরিবর্তিত হয়ে যায়। তো এত কঠিন করে বলবো না, বা বইয়ে হচ্ছে এটাকে হয়তো বা অনেকের পড়ে মনে হতে পারে যে খুব কঠিন করে সংজ্ঞাটা লেখা, এত কিছুর দরকার নাই। জাস্ট একটা আরেকটার প্রভাবে পরিবর্তিত হবে, এতটুকু মনে রাখলেই আমাদের হয়ে যায়, ঠিক আছে। মানে দুটা ভিন্ন কিন্তু একই রকম হয়ে যায়। কিন্তু এইখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, তার পাওয়ার বেশি। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করছি, মনে হয় যে এতক্ষণে একটু মানে সবার মনে প্রশ্ন আসতে পারে যে পাওয়ার বেশি দিয়ে আসলে এখানে কি বোঝানো হচ্ছে। সমীভবনের কথা যে বললাম, যে সমীভবন দুইটা ধ্বনি মানে দুই রকম থাকলে এক রকমের মতো হয়ে যায়, মানে দুইটা আলাদা ভবন একটা ভবন হয়ে যাবে। তো এইখানে ডিপেন্ড করবে যার পাওয়ার বেশি তার মতো হয়ে যাওয়াটা। আচ্ছা, সব কমপ্লেক্সিটির অবসান এখন ঘটে যাবে, আমি শুধু একটু এক্সাম্পলগুলো দেই
তার সাথে এটার যে ক্লাসিফিকেশনগুলো আছে সেটার সাথে কথা বলি। সমীভবনের প্রথমটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে প্রগত সমীভবন, ভালো কথা। দ্বিতীয়টার নাম কি? দ্বিতীয়টার নাম হচ্ছে পরাগত সমীভবন, আর 3 নম্বরটার নাম হচ্ছে অন্যান্য সমীভবন। আচ্ছা, প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন। আমি প্রথমে একটা এক্সাম্পল দেই। দেখো, পদ্ম, এটা পরিবর্তিত হয়ে এই মটাও দ হয়ে গেল, এটা কিন্তু সমীভবনের একটা উদাহরণ। এরপরে ধরো আমি একটা সমীভবনের উদাহরণ দিচ্ছি, যে রাধনা, সেটা হয়ে গেল রান্না। খুব মনোযোগ দিয়ে এই দুইটা উদাহরণ দেখো, আর কিচ্ছু লাগবে না সমীভবন বোঝার জন্য। সমীভবন বোঝার জন্য জাস্ট এই দুইটা উদাহরণ দেখলেই তুমি বুঝে যাবে। সেটা হচ্ছে, আমি বলছিলাম যে কার পাওয়ার বেশি। শোনো, এখানে ছিল কে? দ প্রথমে ছিল, ম ছিল পরে। দ এর পাওয়ার বেশি দেখেই ও মটাকে দ বানিয়ে ফেলেছে, মানে প্রথমে যে ছিল তার পাওয়ার বেশি, কারণ প্রথম জনের প্ররোচনায় পরেই পরের জন পরিবর্তিত হয়ে গেছে। তার মানে কি, যখন প্রথম জনের পাওয়ার বেশি, প্রথম প্রগত সমীভবন, মানে প্রথম জনের পাওয়ার বেশি মানেই হচ্ছে সেটা সবসময় কি হবে? প্রগত সমীভবন। প্রথম জনের পাওয়ার বেশি কি? আবার বোঝাই, এখানে হচ্ছে দ আর ম একসাথে আছে, পরবর্তীতে কি হয়ে গেল? দুইটাই দ হয়ে গেল। এখানে কোনটা প্রথমে আছে, দ নাকি ম? দ আছে, কি পরিবর্তিত হয়ে গেল? ম পরিবর্তিত হয়ে গেল। তার মানে এটা হচ্ছে প্রগত সমীভবন, কারণ এখানে কার ক্ষমতা বেশি? এখানে দ এর ক্ষমতা বেশি। এবারে আসা যাক পরের উদাহরণটাতে, যেটা বলছিলাম রাধনা রান্না। দেখো এইখানে কি হয়েছে, এখানে পরেরটা হচ্ছে ন, নয়ের পাওয়ারটা বেশি। নয়ের কারণে কিন্তু আগের যেই ধ সেটাও পরিবর্তিত হয়ে ন হয়ে গিয়েছে। তার মানে কি, এটা হচ্ছে পরাগত সমীভবন। তার মানে যেখানে পরেরটার বা দ্বিতীয়টার পাওয়ার বেশি, এই পরেরটার পাওয়ার যেখানে বেশি বা পরেরটার ক্ষমতা যেখানে বেশি, সেটা হচ্ছে পরাগত সমীভবন। ক্ষমতা বেশি বলতে কি বুঝাচ্ছি, মানে ও হচ্ছে আগেরটাকে চেঞ্জ করে ফেলার মতো ক্ষমতা রাখে। যেমন এখানে যেটা হয়েছে, ন পরেরটা, আগেরটা ধকে চেঞ্জ করে ফেলেছে। আর যখন প্রথমটার ক্ষমতা বেশি, যেমন এখানে কি পদ্ম, দ প্রথমটা, ও হচ্ছে পরের মকে পরিবর্তন করে ফেলেছে। এটা হচ্ছে প্রগত সমীভবন। প্রগত সমীভবন আর পরাগত সমীভবন নিয়ে পড়াতে যে আমি আরেকটা এক্সাম্পল দিব, এবং আমাকে এখন একটু বলতে হবে যে এটা কোন সমীভবনের উদাহরণ। কাঁদনা থেকে কান্না, এখানে কার পাওয়ার বেশি? একদম সহজ, দেখাই যাচ্ছে। এখানে ন হচ্ছে পরেরটা, নয়ের পাওয়ার বেশি, এখানে দ হচ্ছে আগেরটা। তো যেহেতু নয়ের পাওয়ার বেশি, তার মানে কি, নয়ের পাওয়ার বেশি মানে এই জায়গাতে আমাদের পরেরটার পাওয়ার বেশি, মানে ন তো এখানে পরে আছে, আগে নেই। তো যে হচ্ছে পরে আছে তার পাওয়ার বেশি মানে কি, তার মানে পরাগত সমীভবন। খুবই সহজ, আগের ধ্বনি পরের ধ্বনি কোনো কিছুরই বোঝার দরকার নেই, জাস্ট এতটুকু বুঝতে পারলেই এটা নিয়ে আর কিছু বোঝার দরকার নেই। আর অন্যান্য সমীভবন খুবই সহজ, এটা হচ্ছে দুইটাই পরিবর্তন হয়ে যায়। যেমন ধরো বিদ্যা, এটা হয়ে গেল বিদ্যা। যেমন ধরো সত্য, এটা হয়ে গেল স্বচ্ছ। এখানে আসলে দুইটাই পরিবর্তন হয়ে যায়, মানে এখানে একটা অন্য একটা কিছু চলে আসে এইরকম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বলতে পারি যে সমীভবনের উদাহরণগুলো। এবং এইটা মোটামুটি বুঝলে, এই যে যেটা বললাম যে আগেরটা পরেরটাকে চেঞ্জ করছে নাকি পরেরটা আগেরটাকে চেঞ্জ করছে, কার পাওয়ারটা বেশি, এটা মনে রাখলেই হবে। পরেরটার পাওয়ার বেশি থাকলে পরাগত সমীভবন, আগেরটার পাওয়ার বা প্রথমটার পাওয়ার বেশি থাকলে প্রগত সমীভবন। খেলা শেষ। এবারে আসা যাক বিষমীভবনের। বিষমীভবন কি, এর আগে যেমন বলেছিলাম যে দুইটা ভবন আলাদা আলাদা ছিল, তারা হচ্ছে এক হয়েছে। বিষমীভবনের ক্ষেত্রে জাস্ট অপোজিটটা, মানে দুইটা ভবন ধরো এক ছিল, সেটা আলাদা হয়ে গিয়েছে, এটাই হচ্ছে বিষমীভবন। তো বিষমীভবনের উদাহরণ ধরো আমি এরকম ভাবে দিতে পারি যে শরীর, এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল শরীর। তারপরে ধরো লাল, এটা হয়ে গেল নাল। তারপরে ধরো লাঙ্গল, এটা হয়ে গেল নাঙ্গল।
মানে এখানে দুইটা ছিল কি বয়বিন্দু র, একটা পরিবর্তিত হয়ে ল হয়ে গেল। আগেরটাতে কিন্তু দেখেছি যে দুইটা ভিন্ন কিন্তু এক হয়ে যায়, আর এখানে দুইটা এক ভিন্ন হয়ে যায়। লাল দুইটা ছিল ল, পরিবর্তিত হয়ে একটা হয়ে গেল ন। লাঙ্গল দুইটা ছিল ল, পরিবর্তিত হয়ে একটা হয়ে গেল ন। এই উদাহরণটার দিকে একটু লক্ষ্য করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বিষমী ভবনের ক্ষেত্রে দুইটা সমধ্বনি যেটা বা সমবর্ণ সেটা যে একসাথে থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ধরো এখানে বয়বিন্দুরাও দুইটা একসাথে, এখানে ল দুইটা একসাথে, এখানে কিন্তু একসাথে নাই, এখানে কিন্তু মাঝখানে অন্যান্য ধ্বনি আছে, ল দুইটা একটা শুরুতে আর একটা শেষে। তো হতে পারে এমন কোনো 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 কাহিনী না এটাতে। যেমন ধরো এরকম একটা উদাহরণ আমি তোমাদেরকে দেখাতে পারি হচ্ছে তরোয়ার, এটা যখন হয়ে যায় কি তলোয়ার, তার মানে এখানে কি হলো আলটিমেটলি, এখানে এই যে বয়বিন্দু র এটা একসাথে কিন্তু নাই, কিন্তু চেঞ্জ হয়েছে, ল হয়ে গেছে। তো এমনটা হতেই পারে। বিষমী ভবনের আরেকটা নাম আছে, এটা আমরা একটু সবাই এখনই লিখে রাখবো। সেই নামটা হচ্ছে সাদৃশগত পরিবর্তন। সেই নামটা কি? সেই নামটা হচ্ছে সাদৃশগত পরিবর্তন। আমি একটু অপিনিহিতিতে যেতে যেতে এটা একটু তোমরা লিখে নাও। অপিনিহিতিটা একটু টাচ করব জাস্ট, আমরা নেক্সট ভিডিওটাতে অপিনিহিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে অপিনিহিতি মূলত হয় যখন পরের হ্রস্বই বা হ্রস্ব উকার কি হবে, সেটা হচ্ছে আগে উচ্চারিত হবে। পরের হ্রস্বই বা হ্রস্ব উকার যখন আগে উচ্চারিত হবে, এটা আমরা দেখতে পাই অপিনিহিতির মধ্যে। এবং অপিনিহিতির মধ্যে আরও একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের পূর্বে। যুক্ত ব্যঞ্জনের পূর্বে কি হয়? যুক্ত ব্যঞ্জনের পূর্বে নতুন করে স্বর আসে, অর্থাৎ নতুন স্বর আসে। কিসের পূর্বে? নতুন স্বর আসে যুক্ত ব্যঞ্জনের পূর্বে। যুক্ত ব্যঞ্জনের পূর্বে নতুন স্বর আসে। তো পরের ইকার আগে উচ্চারিত হওয়া, এরকম উদাহরণ আর অপিনিহিতি নিয়ে আরও কিছু কথা যেটা যুক্ত বর্ণ নিয়েও বলছিলাম, তো সেটার মধ্যে আমি কিছু উদাহরণ দিচ্ছি। যেমন ধরো বলতে পারি যুক্ত ব্যঞ্জনের আগে সত্য, আচ্ছা এটা দিয়ে প্রথমে দিই সত্য, সত্য কথা। তাহলে কি হলো যে যুক্ত ব্যঞ্জনের আগে একটা স্বর চলে আসলো। তারপরে ধরো আমি যদি বলি যে বাক্য, যুক্ত ব্যঞ্জন এখানে চলে আসলো কি স্বর চলে আসলো কিন্তু বাক্য। এরপরে ধরো আমি যদি বলি যে এটার কথা যে পরের ইকার বা উকার আগে উচ্চারিত হওয়া, যেমন চারি আমি যদি বলি, এটা যখন হয়ে যায় চাইর, তার মানে কি হলো দেখো পরের মানে ইকারটা কিন্তু আগে উচ্চারিত হয়ে গেল, এরকম চারি এটা উচ্চারিত হয়ে গেল কি চাইর। তারপরে ধরো আমি আরেকটা বলতে পারি যে সাধু, এই হ্রস্বটা আগে চলে আসলো, এসে হয়ে গেল সাউদ। সবশেষে একটা উদাহরণ দেই আজকের মতো, যেটা হচ্ছে আজি, এটা হয়ে গেল আইজ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ধ্বনি পরিবর্তনের আলোচ্য বিষয়গুলো। ধ্বনি পরিবর্তন নিয়ে আমরা আরও কথা বলবো, এবং অন্য বিষয়গুলো নিয়ে যখন কথা বলবো তার সাথে অপিনিহিতি নিয়ে নেক্সট ক্লাসে আরও কিছু কথা হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।